প্রচণ্ড গরমের পর দুদিনের বৃষ্টির স্বস্তি যেই এসছে, সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। মধ্যমগ্রাম থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা যাচ্ছি কল্যাণীর দিকে। এটা আমরা এখন ক্রস করছি ঈশ্বরগুপ্ত সেতু, হুগলি নদীর ওপর দিয়ে। সেতুটা নতুন তৈরি হচ্ছে, তাই ওঠার সময় একটু টোল নিল 10 টাকা এবং ফেরার সময়ও একই টোল লাগবে। প্রথমেই আমরা চলে এলাম আমাদের যাওয়ার পথে হংসেশ্বরী মন্দির বাঁশবেড়িয়াতে। আপনারা যদি শিয়ালদা থেকে ট্রেনে আসেন তবে বাঁশবেড়িয়া স্টেশনে নামবেন, সেখান থেকে 10 টাকা টোটো ভাড়া দিলেই পৌঁছে যাবেন হংসেশ্বরী মন্দির। এটি একটি বাংলার তথাকথিত রত্ন মন্দির। মা আদি পরাশক্তি জগৎজননী দক্ষিণা কালী মূর্তিটি কাঠের তৈরি। রাজা নৃসিংহদেব রায় 1799 সালে মন্দিরের ভিত্তি স্থাপন করেন। 5 তলা এই মন্দিরটির 2য় তলা তৈরির সময় তিনি মারা যান। তারপর তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী বাকি কাজ শেষ করেন 1819 সালে। অর্থাৎ মন্দিরটি প্রায় 210 বছরের পুরনো এবং মন্দিরটিতে পদ্ম ফুলের ন্যায় 13টি মিনার রয়েছে, যেগুলিকেই বলা হয় রত্ন। মন্দিরটির পাশে একটি টেরাকোটার মন্দিরও আছে, তার সাথে রয়েছে একটি দালান। খুব সুন্দর মনোরম পরিবেশ। মন্দিরটিতে ঢুকেই মনটা যেন শুদ্ধ হয়ে গেল। মন্দিরটিতে ঢুকেই দেখলাম একটা জায়গায় লেখা রয়েছে যে এখানে বিবাহ কঠোরভাবে নিষিদ্ধ, এমনকি মন্দির চত্বরেও কেউ কাউকে সিঁদুর বা শাখা পলা পরানো এখানে নাকি নিষিদ্ধ। হংসেশ্বরী মন্দির থেকে আমরা চলে গেলাম ত্রিবেণী। এখানে হুগলি নদীর থেকে সরস্বতী নদীর উৎসস্থলটি আপনারা দেখতে পাবেন। এটি ত্রিবেণী ঘাট। ঘাটটি দেখলাম খুবই জমজমাট, লোকজনের খুবই আনাগোনা রয়েছে। সামনে একটি শিবের মন্দিরও আছে। সবাই স্নান করছে ঘাটে এবং প্রচুর লোকজন এসছেন। এই জায়গাটাকে এখানকার লোকেরা পবিত্র মনে করেন। আর এই যে নদীটি দেখছেন, এই সরু নদীটি হচ্ছে সরস্বতী নদী, যেটি হুগলি নদী থেকে সৃষ্টি হয়েছে। জায়গাটিকে আরো ভালোভাবে চেনার জন্য এই ম্যাপটি আপনারা দেখতে পারেন। ঘাট এবং মন্দির লাগোয়া বাজারটিও খুবই জমজমাট। দোকানগুলির মধ্যে একটু শাঁখের জিনিস দেখলাম বেশি বিক্রি হচ্ছে। মনে হয় এখানে এই শাঁখের জিনিসটি একটু প্রচলিত। এরপর আমরা রওনা দিলাম সোমরা অঞ্চলের উদ্দেশ্যে। সোমরার মা আনন্দময়ীর মন্দিরটি খুবই প্রচলিত, কারণ এই মন্দিরটি দেখেই নাকি দক্ষিণেশ্বরের কালী মন্দির তৈরি হয়েছিল। আমরা চলে এসেছি মা আনন্দময়ীর মন্দির। মন্দিরটির গঠন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন বলা হয় যে এই মন্দিরটি দেখেই দক্ষিণেশ্বরের কালী মন্দির তৈরি হয়েছিল। মন্দিরটির পরিবেশ সত্যিই অপূর্ব।
এবং মন্দির লাগোয়া একটি আমের বাগান রয়েছে, যেখানে আপনি দীর্ঘ সময় বসে থেকে একটা সুন্দর সময় কাটাতে পারেন। মন্দিরটির লাগোয়া রয়েছে একটি বড় পুকুর এবং এই মন্দিরটি আসলে সুখুরিয়া গ্রামের অন্তর্গত। এই মন্দিরের পাশেই রয়েছে একটি ভগ্নপ্রায় বাড়ি, যার নাম হচ্ছে রাধাকুঞ্জ। চলুন বাড়িটা প্রথমে একটু দেখে নিই। এটি প্রধানত অষ্টাদশ শতকে নির্মিত একটি জমিদার বাড়ি এবং এখানে মিত্র মুস্তাফিদের বসবাস শুরু হয়। বলা হয় যে এই বাড়িতেই নাকি মৃণাল সেন তার বিখ্যাত ছবি অকালের সন্ধানে এর চলচ্চিত্র নির্মাণ কাজ শুরু করেছিলেন। এই সুখরিয়া গ্রামের আনাচে কানাচে লুকিয়ে আছে অনেক ইতিহাস, অনেক ভগ্নপ্রায় জমিদার বাড়ি এবং মন্দির, যেগুলি অনেকটা সময় নিয়ে যদি এক্সপ্লোর করা যায় তবে অনেক কিছুই গল্প জানা যাবে। সুখরিয়া গ্রাম থেকে আমরা চলে এলাম এবার সবুজ দ্বীপের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি সবুজ দ্বীপ ট্যুরিস্ট পয়েন্টে, যেখান থেকে সিজনের সময় অনেক বড় বড় নৌকো ছাড়ে সবুজ দ্বীপ অবধি যাওয়ার জন্য। তবে এখন যেহেতু সিজন নয় সেহেতু সেরকম কিছু সুবিধা এখানে দেখলাম না। আমরা কথাবার্তা বলে এই এলাকার একজনের সাথে একটা ছোট্ট নৌকা ভাড়া করে রওনা দিলাম সবুজ দ্বীপের উদ্দেশ্যে। সবুজ দ্বীপের অনেকটা অংশ নিয়ে এখন সরকারি উদ্যোগে রিসর্ট তৈরি হয়েছে। আপনারা যদি সবুজ দ্বীপ বিস্তারিতভাবে ঘুরতে চান বা রিসর্টে থাকতে চান তবে অনলাইনে সেই রিসর্ট আপনাদের বুক করতে হবে, যার একটা লিংক আমি আমার এই ভিডিও শেয়ার করলাম। আমাদের ঘোরাটা যেহেতু হঠাৎ করেই ঠিক হয়েছিল এবং দিনের দিন ঘুরে ফিরে আসবো দেখে আমরা কোনো রিসর্টের রুম বুক করিনি। আমরা এখন নৌকো করে যাব। ডোডোর খুব ইচ্ছা নৌকোয় চড়ার, নৌকোয় করে যাব এবং ওই নৌকো ভ্রমণটাই এনজয় করব এবং সবুজ দ্বীপ নেবে যতটুকু ঘোরা যায় ঘুরে আবার ব্যাক করব। ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণ ফলে ভাই ডাক দে আজি, তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দরাদরি, এবার তোর মরা গায়ে বাজছে না জয় মা বলে ভাষা তোরি। আমরা প্রায় চলে এসেছি সবুজ দ্বীপের কাছে, এবার আমাদের নামার পালা। সবুজ দ্বীপ পৌঁছে দেখলাম আপনি যদি সরকারি রিসর্ট বুক না করেন তাহলে সামনে কিছুটা অংশই আপনারা জাস্ট ঘুরতে পারবেন, আর যদি ভেতরে সময় কাটাতে চান তবে অবশ্যই ওই রিসর্টই বুক করতে হবে, কারণ পুরো অঞ্চলটাই এখন সরকারি রিসর্টের অন্তর্গত হয়ে গেছে। তাই পৌঁছে একটু নিরাশই হলাম, তবে এত দূর এসে যতটুকু পাওনা ততটুকুই এনজয় করেছি।
চলুন ঘুরে আসি। এখানে আসতে গেলে আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে সোমরা বাজার নেবে আপনারা ওই সুখরিয়া গ্রামে মন্দিরগুলি দর্শন করে আপনারা চলে আসতে পারেন এই সবুজ দ্বীপ। এই হলো রিসর্টের গেট। আপনি যদি এখানে রুম বুক করেন তবে ওরাই আপনাকে নৌকো করে নিয়ে আসবে এই সবুজ দ্বীপ অবধি। এটি একটি ওয়াচ টাওয়ার, একদমই জিরো মেনটেন্ড, যখন তখন ভেঙে পড়তে পারে, সুতরাং যদি ওঠেন বুঝে শুনে উঠবেন। তবে এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারিদিকের পরিবেশটা খুব ভালোই লাগে। যদি আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন্ড হতো তাহলে আরও ভালো লাগতো। ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম গাছের ওপরে প্রচুর পরিমাণে বক, এবং দুদিন আগের ঝড়ে প্রচুর বকের বাচ্চা মারা গেছে। মনের মতো একটা দিন কাটিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। মধ্যমগ্রাম থেকে এই সবুজ দ্বীপ যেতে মোটামুটি আমাদের 2 ঘন্টা মতো সময় লেগেছিল। তার মাঝখানে এদিক ওদিক কিছু জায়গায় নেবে আমরা সেই জায়গাগুলো ঘুরেছি। সকাল 8টায় বেরিয়ে আমরা 4:30টার মধ্যে ফিরে চলে এসেছি, এবং তার মাঝখানে খাওয়া দাওয়াও করেছি। সুতরাং আপনারা অনায়াসেই যদি গাড়ি নিয়ে বেরোতে চান কলকাতার কাছাকাছি এই জায়গাগুলি একবার ঘুরে দেখতে পারেন। নতুন নতুন ঘোরার প্ল্যান জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর জায়গাগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আবার ফিরে আসব কিছু নতুন জায়গার খোঁজ নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনের আনন্দে ঘুরে বেড়াবেন।